ঠিকানার খোঁজে যত এগিয়েছি দেখেছি পৃথিবীময়, কোনো ঠিকানাই স্থায়ী নয়, সবই সাময়িক আশ্রয়। আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার আমন্ত্রণ করছি আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ফ্যামিলি ব্লগে। আশা রাখছি কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটি দেখছেন সবাই ঈদের আনন্দ নিয়ে অনেক বেশি ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ যশোর থেকে চলে যাবার দিন। চিন্তা করেছিলাম যে একটা মিনি ব্লগে শেয়ার করব, বাট পারলাম না। এটা যশোর এবং আমার ঢাকার বাসা দুইটা মিলিয়ে আজকের ব্লগটা শেয়ার করছি। তো সকালবেলা থেকেই শুরু করেছি অ্যাজ ইউজুয়াল যেমনটা করি। ভাইয়ার এই গাছগুলোকে একটুখানি আমি ভিডিও করলাম। তো নন্দিনী ফুলগুলো আমার কাছে দেখতে অনেকটাই ভালো লাগে, আর গোলাপের মতো দেখতেই। এপাশ থেকে গোলাপগুলোও আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো সকালবেলায় আপনাদের সবাইকে আমি এই নন্দিনী আর গোলাপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। এগুলোকে আমার বড় ভাইয়া ফ্যামিলি মেম্বার হিসেবেই গণ্য করে। মাঝে মধ্যে উনি পোস্ট করেন যে ফ্যামিলি, আসলেই সত্যি ফ্যামিলি। যেতে খুবই কষ্ট হচ্ছে, তারপরেও আমাদের এই সাময়িক আশ্রয়স্থল আজকেই ত্যাগ করতে হবে ঢাকার উদ্দেশ্যে। সকালবেলা আমি কিচেনে চলে এসেছি। বরাবর মতো অন্য সবার জন্য ভাত করা হয়েছে, আর আমাদের জন্য রুটি আছে, সবজি আছে, আম আছে সাথে, আর চা তো করে নিব। তো চা বসিয়ে দিয়ে গিয়েছিলাম আমি, এখন একটা এলাচ ফাটিয়ে দিলাম। দুধ চায়ের ভেতরে যদি এলাচটা ফাটিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু আর যাদের অ্যাসিডিটির প্রবলেম হয় সেটা আর হবে না। আমরা যেহেতু চলে যাব, আমাদের দুপুর 1টার গাড়ি রয়েছে। তো এদিক থেকে মিজান ভাই রান্নাবান্নাও করে নিচ্ছে। মূলত সকাল এবং দুপুর মিলিয়েই রান্নাটা হচ্ছে। তো পাবদা মাছ নিয়ে এসেছে বাজার থেকে, পাবদা মাছগুলো উনি কাটবে। এখন উনি পেঁয়াজ কেটে নিচ্ছে। তো চাটা তো চুলায় বসিয়ে দিয়েছি বেশ আগে, এখন আমি নাস্তা করে নিচ্ছি। বুঝলাম না কারোর কোনো ক্ষুধা নাই, কিন্তু আমার খুব ক্ষুধা লেগে গেছে, তাই আমি নিজেই আগে ভাগে খেতে বসেছি। বাকি সবাই যে যার মতো করে খেয়ে নিয়েছে। তবে আমরা যেহেতু রওনা করব, তাই আমি একটু আগে ভাগেই খেয়ে ফ্রি হয়ে থাকছি। কারণ শেষ মুহূর্তের জন্য যদি সব কিছু রেখে দেই, লাগেজ গুছানো, বাচ্চাদেরকে গুছানো, খাওয়ানো, নিজের খাওয়া, তাহলে দেখা যাবে যে কোনটা রেখে যাচ্ছি কোনটা ফেলে যাচ্ছি, এরকম একটা খুব হজবরল অবস্থা হয়ে যাবে। এই কারণে আমি খেয়ে নিচ্ছি। আর কিচেনে এসেছি, দেখলাম মিজান ভাই পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এখন তেলের উপরে ভেজে নিবে। এদিক থেকে কিন্তু আমার চাটা হয়ে গেছে, আমি চাটাকে ঢেলে নিচ্ছি আর চা খেয়ে নিব। তো গতকাল আমি যে কলমি শাকগুলো তুলেছিলাম, সেই কলমি শাকগুলো হাত দিয়েই তুলেছিলাম। আমার বৃদ্ধা আঙ্গুলের নখের ভেতরে কলমি শাকের কষ ঢুকে গিয়ে অনেকটা কালো হয়ে আছে। আমার নিজের কাছে দেখতে খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যে আমি এত বেশি কাজ করেছি এখানে এসে। আসলে কিন্তু তা না, ওই কলমি শাকটা হাত দিয়ে কাটার পরেই কিন্তু আমার এই আঙুলের এই অবস্থা। দেখেন, আমি চা খেতেও আপনাদের সামনে খুব লজ্জাবোধ করছি, মানে আমার এতটাই খারাপ লাগছে যে আপুরা বা আন্টিরা দেখলে কি বলবে যে আঙুলের কি অবস্থা। তো যাই হোক, এগুলো বাসায় গিয়েই পরিষ্কার করব, তো কিছু করার নাই আসলে। তো এই তো চা খাওয়াটা শেষ করলাম, আর আমি কিন্তু বাচ্চাদেরকে অফ ক্যামেরায় পাবদা মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে যে সুভার বাবা ভাত খাচ্ছে, আমার দেবর ভাত খাচ্ছে, তাই অল্প একটু আমি ক্যাপচার করে নিয়েছি ফোনে, যে ওরা তো ভাতই পছন্দ করে তাই ভাত খাচ্ছে। আপনাদের ভাই অতিরিক্ত ডায়েট করে, বাট ডায়েট করলে সকালের খাবারে কিন্তু সে ভাত খেতেই বেশি পছন্দ করে। তো আমরা এই যে চলে এসেছি কাউন্টারে, এখন 1টা বেজে গিয়েছে। আমাদের লাগেজগুলো সব পেছনে রাখা। তো গাড়িতে বসে আছি, এসি চলছে, বাইরে অতিরিক্ত গরম। যদিও বা কাউন্টারে এসি রয়েছে, তো দেখছি যে ওরা আসলে ব্যাগ, তারপরে আরও অন্য যা যা কিছু রয়েছে সেগুলো বাসের ভিতরে, বাসের যে বক্স আছে সেগুলিতে উঠিয়ে দেবে। আর আমরা বলছি যে একদম লাস্ট মোমেন্টে গিয়ে নামবো, যখন বাস ছাড়বে তখন এসির ভিতর থেকে নেমে তারপরে ওখানে গিয়ে বসবো। এজন্যই আমরা বসেছিলাম। তো এখন লাগেজগুলোকে বক্সে উঠিয়ে দেওয়া হচ্ছে। তো আমার প্রিয় আপু আন্টি যারা ব্লগের এই পর্যন্ত এসেছেন, যদি ভুলে গিয়ে থাকেন তো মনে করিয়ে দিচ্ছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকিটুকু দেখে নিতে পারেন।
তো এই তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে করেই আসছি। গাড়িটা এত দ্রুত চলেছে সারা রাস্তায়, মানে আমাদের যশোর থেকে ঢাকা পৌঁছাতে মাত্র 3.5 ঘন্টা লেগেছে। তো সব কিছু মিলিয়ে আসলে যশোরের আনন্দের পরিমাণটা অনেক বেশি ছিল, আর প্রিয়জনদের সাথে কাটানোর সময়টা না খুব দ্রুত চলে যায় মনে হয় আমার কাছে। খুবই খারাপ লাগছিল আসার সময়। আসার পরেও না বড় ভাবির কথা অনেক বেশি মনে পড়ছিল এবং মিস করছিলাম। আসলে আমরা একসাথে থেকেছি, গল্প করেছি, আবার ওই দিনই আব্বা মা হচ্ছে যে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন ওই দিন বিকাল 5টায়। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সবাই বড় ভাবিকে ছেড়ে বাসাটাকে ফাঁকা করে আমরা যার যার নিজের নিরে ফিরে আসার চেষ্টা করছি। কিছু তো করার নাই, আসলে এটাই বাস্তবতা। তো বাচ্চাদের স্কুল খুলবে, ওদের পরীক্ষা হবে, তারপরে সুভার বাবার ব্যবসা বাণিজ্য সব কিছু মিলিয়ে ব্যস্ততা শুরু হয়ে যাবে। এই কারণেই তো আসলে আবারও যার যার জায়গায় ফেরা। তো যাই হোক, বড় ভাবির জন্য অনেক বেশি খারাপ লাগছিল। ঢাকায় এসেছি 11 তারিখে। তো যশোরে যেসব আপুরা থাকেন, আমার কয়েকজন আপুই আমাকে নক দিয়েছেন, জানতে চাচ্ছিলেন যে আমি যশোরে কোথায় থেকেছি এ কয়টা দিন। তো কিছু বিধিনিষেধের কারণে আপু, এটা যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম তাই বলতে পারছি না, তোমরা প্লিজ আমার উপরে রাগ করো না। বোঝোই তো যে অনেক জিনিস আসলে ডিসক্লোজ করা যায় না। আর আরেকজন আপু, বাংলাদেশি ব্লগার নাসরিন আপুও আমার সাথে দেখা করতে চেয়েছিলে। তো আপু, তোমার মেসেজটা যখন আমি পেয়েছি তখন অলরেডি আমি যশোর ছাড়ছি ঢাকার উদ্দেশ্যে, তো সেই কারণে আসলে হয়নি। তো নেক্সট টাইম যদি কখনো যাওয়া হয় তো ইনশাল্লাহ চেষ্টা করব তোমার সাথে দেখা করে আসার জন্য। তো যেহেতু বাসায় এসেছিলাম আমি 12-13 তারিখ মোটামুটিভাবে একটু রেস্ট নিয়েছি, কারণ জার্নি করলে না শরীর অনেক বেশি ব্যথা হয়ে যায়। আর তারপরে এলোমেলো সংসার দেখলে মাথাটা আমার ঘুরে, এরকমটাই মনে হয় যেন। তো ওই 2 দিন টুকটাক যা পেরেছি গুছিয়েছি, আর ভাবি রান্না করা মাংস কিছুটা দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে চালিয়েছি। মাঝে অবশ্য রান্নাও করেছিলাম আমি। তো যাই হোক, আজকে আমার কিছু রান্নাবান্নাও রয়েছে আর সংসারের কিছু কাজও করে নিচ্ছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। সোফার কুশন কাভার আর কিছু বালিশের কাভার তো নার্গিস আপা ঈদের আগেই পরিষ্কার করে দিয়েছিল, তো এগুলোকে আর কুশনে ঢুকিয়েছিলাম না। তো আজ কুশন কাভারগুলো আমি ভরে নিলাম আর এখন সোফায় দিয়ে দিলাম এক এক করে। আর বিছানার চাদরগুলো আমি আজ চেঞ্জ করে দিলাম, কারণ অনেক দিন হয়েছে বিছানার চাদরগুলো চেঞ্জ করি না। আমার মেয়েও বলছিল যে আম্মু কখন চেঞ্জ করবা, তো আমি বলছি যে বাবা করব, একটু দেরি হোক, আমি ঈদের পরে এসেই করব। কারণ ঈদের আগে যদি আমি বিছানার চাদর চেঞ্জ করে যেতাম তাহলে দেখা যেত যে শুধু শুধু চাদরটা পরে থাকতো, আবারও ধুলাবালি পড়তো। এই কারণেই একবারে যশোর থেকে বেরিয়ে এসে তারপরে চাদরগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। তো বাবুদের রুমেরটাও চেঞ্জ করে দিয়েছে, আমার রুমেরটাও চেঞ্জ হয়ে গেল। আর এখন বালিশগুলো জাস্ট ঠিক করে দিচ্ছি। আর আজ শর্টকাটে রান্না করে নিব গরু মাংস। গরু মাংস না হলে না বাচ্চা দুইটা একটু ভাত খেতে পারছে না। তো মাছ রান্না করেছিলাম, তারা শুধু মাছ মাংস এটা হলেই আসলে বাচ্চারা ভাত খেতে পারে আসলে যেটা। আর বাচ্চাদের কথা কি বলবো, বাচ্চার মারও কিন্তু ইচ্ছা করে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজ হচ্ছে একটু গরু মাংস রান্না করে নিব। তো আজকের ব্লগটা যদি কারো কাছে ভালো লেগে যায়, আর আপনি যদি আজ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করে থাকেন, তো রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে। আর সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের লাইভ আপডেট ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারবেন। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভাবছি যে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দেবো, কিন্তু তার হলো না। বৃষ্টি দেখে আমি আর দেইনি, জাস্ট শুধু ওয়াশিং মেশিনে কাপড়গুলো ঢুকিয়ে রেখেছি। কাপড় বলতে আসলে 2 বেডের বেডশিটগুলা। মাংসটা চড়িয়ে দেবো তাই কিচেনে চলে আসলাম। আপনাদের ঈদ নিশ্চয়ই আরও অনেক ভালো কেটেছে।
কয়েকজন আপু অবশ্য আমাকে কমেন্ট করে বলেছেন যে আপুদের ঈদ অনেক ভালো কেটেছে, সেটা জানতে পেরে আমারও খুব ভালো লাগে। আর বিশেষ করে সালমান সাইফ আইডি থেকে আপু লিখেছেন যে আপুও রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন, শ্বশুরবাড়ি বাবার বাড়ি বেরিয়ে এসেছেন, অনেক ভালো লেগেছে জেনে। কাজী তাসবি আইডি থেকেও লিখেছেন আপুরা চারজা একসাথে হলে অনেক ভালো সময় কাটে, সেটা জানতে পেরে আমার খুব ভালো লাগছিল। তারপরে নাজমুন নাহার আইডি থেকে আপু লিখেছেন আপু রংপুর থেকে আমার ব্লগগুলি দেখেন, এখন সময় করে বাকি ব্লগগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। তো যাই হোক আপু, আপনাদের এই কমেন্ট পড়লে না আমার কাছে খুবই ভালো লাগে। আর বিশেষ করে পরিচিত যে সমস্ত আপুরা রেগুলার কমেন্ট করেন তারা কেন জানি মনে হয় যেন আত্মার আত্মীয় হয়ে যান, এরকমটাই মনে হয়। আপনারা কমেন্ট না করলে না আর ভালো লাগে না। তো আপনাদের এই ভালোবাসার কাছে আমি সবসময় ঋণী আপু। কি বলবো, এত ব্যস্ত সময়ের মধ্য থেকেও আপনারা আমাকে যে মনে রাখেন, মনে রেখেছেন, সময় দেন, এত মূল্যবান সময় নষ্ট করে আমার এই ব্লগগুলি দেখেন, আমি চিরকৃতজ্ঞ আপু আপনাদের কাছে। তো আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা থাকবে মন থেকে। যে যেখানেই থাকেন না কেন, যে প্রান্তরেই থাকেন না কেন, আপনাদের সবার জন্য অনেক বেশি ভালোবাসা থাকবে। তো আমি কিছু কাপড় ভাঁজ করে নিচ্ছি, তার কারণটা হচ্ছে যে নার্গিস আপা ঢাকার বাইরে যায়নি ঈদ করতেন, ঢাকাই ছিল। বলছিল যে এত বড় গরমে মেয়ে নিয়ে উনি ময়মনসিংহ যাবে না। তো ডাকা মাত্রই নার্গিস আপাকে পেয়েছি, আর উনি সময় মতো এসেই আমাকে হেল্প করে যাচ্ছে। তো এটাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো একটা বিষয় যে একটা মানুষকে পেয়েছি। আর অনেকেই দেখছি যে এখন হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারটাকে ম্যানেজ করছে, তো আমার কিন্তু তেমনটা হয়নি। তো আলহামদুলিল্লাহ নার্গিস আপার হেল্প আর আমি নিজেও যতটুকু পারছি, তো অগোছালো সংসারটাকে আবারও ধীরে ধীরে টুকটুক করে যতটুকু পারছি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এভাবেই। আর এবার তো ঈদের ছুটিটা বেশ লম্বা ছুটি, অনেকেই এখনও ঢাকায় আসেননি শ্বশুরবাড়ি বা বাবার বাড়ি থেকে। তো দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে কিন্তু যারা হেল্পিং হ্যান্ড আছে তারাও আরও বেশি দিন ছুটি কাটায়। নর্মালি তো তারা যতদিন ছুটিতে যাবার কথা তার থেকে আরও বেশি কাটায়, 2, 4, 5 দিন। আর তাদের এই ছুটির কারণেই অনেকেই কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে। আমার কাপড়গুলি সব ভাঁজ করে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন আলমারিতে রেখে দিব। আর বাবুদেরগুলো বাবুদের ওয়ার্ড্রোপে রেখেছি। আপনাদের ভাইয়া বাসায় ছিল, তো ও চা চেয়েছিল, দুজনের জন্যই চা নিয়ে আসলাম। তো আজ একটু দুধ চা বানিয়ে খেয়ে নিচ্ছি, আর চা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার কাছে লাল চাই চেয়েছিল, কিন্তু দুধ চা বানানো ছিল, এই কারণে দুধ চাটা দিয়েই আমি শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।